মর্নিং বন্ধুরা, ঘষাগাছের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখন অনেক সকাল, আমরা চলেছি বকখালি, আর এখান থেকে শিয়ালদায় চলে এসেছি। এবার আমরা সাউথের দিক থেকে ট্রেন ধরবো এবং যাব বকখালি। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। কীভাবে বকখালি যেতে হয়, কোথায় থাকবেন, কী কী জিনিস দেখবেন, কোথায় খাবেন, কোথায় ঘুরবেন, কমপ্লিট একটা বকখালি ট্যুর ব্লগ শুরু করি। চলুন তাহলে শুরু করি আজকের ব্লগ। কম খরচে সবথেকে ভালো ঘুরতে যাওয়ার জায়গাগুলির মধ্যে একটি ভ্রমণ স্থান হলো অবশ্যই বকখালি। বকখালি নিয়ে ইতিমধ্যেই আপনারা অনেক ভিডিও বা ব্লগ দেখেছেন এই ইউটিউবেই বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তাই এই ব্লগটা আমি এমনভাবে তৈরি করেছি যাতে বকখালি ঘুরতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। মানে টোটাল বকখালি ভ্রমণের ইনফরমেশান দিয়েছি। কলকাতা থেকে কিভাবে যাবেন এবং কিভাবে কলকাতায় ফিরে আসবেন তার সমস্ত ডিটেলস পাবেন এই ব্লগে। কিভাবে এই বকখালিতে আসবেন, কোথায় কেমনভাবে ঘুরবেন, খাবার কোথায় খাবেন, কত দামে পাবেন এবং কোথায় বা থাকবেন। আর হ্যাঁ, বেশ কিছু থাকার হোটেলের বুকিং নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাজ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার নামখানা সিটি ব্লকের নামখানা থানার অন্তর্গত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটা সুন্দর মনোরম পর্যটক কেন্দ্র হলো এই বকখালি। এখানকার সমুদ্র সৈকত, নির্জনতা, ঝাউবন, ম্যানগ্রোভ এবং লাল কাঁকড়া, নানা রকমের সিফুড এবং সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ ও আশেপাশের ট্যুর ডেস্টিনেশনের জন্য প্রায় প্রতি বছরই ভ্রমণ পিপাসুরা ভিড় জমায় এই বকখালিতে। এখানকার নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর বা কলকাতা বিমানবন্দর। এয়ারপোর্ট থেকে বকখালির দূরত্ব 149 কিলোমিটার মতন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নামখানা রেলওয়ে স্টেশন, আর নিয়ারেস্ট বাস স্ট্যান্ড এই বকখালি বাস স্ট্যান্ড। এই বকখালি ভ্রমণে কেমনভাবে আসব? বাই ট্রেন। প্রথমে বলি বাই ট্রেন কিভাবে আসব। ট্রেনে করে বকখালি আসতে গেলে প্রথমেই আপনাকে আসতে হবে কলকাতার শিয়ালদাহ রেল স্টেশনে। তারপর শিয়ালদা সাউথ রেল স্টেশন থেকে ধরে নিন নামখানাগামী ট্রেন, আর চলে আসুন এই নামখানাতে। আর টিকিট ভাড়া নেবে পার হেড 25 টাকা, লোকাল ট্রেনের ভাড়া বললাম। আর সময় লাগবে ওই 2 ঘন্টা 30 মিনিট মতন। শিয়ালদা স্টেশন থেকে নামখানা স্টেশনের দূরত্ব 108 কিলোমিটার। আর এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, শিয়ালদা থেকে ডাইরেক্ট নামখানা লোকাল অনেক কম আছে, কিন্তু যে ট্রেনগুলো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল হয়ে যায় সেগুলোই আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল হয়ে যায় নাম্বার বদলে। তাই সাধারণত ব্রেক জার্নি না করেই এই ট্রেনগুলো ধরে চলে আসতে পারেন নামখানাতে। আর এদিক থেকে দেখলে প্রচুর ট্রেন আসে এই নামখানাতে, মানে প্রচুর ট্রেন আছে এই নামখানাতে আসার জন্য। আর এই সব ট্রেনের টাইম টেবিল আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। যদি হাওড়ার দিক থেকে কেউ আসেন, মানে হাওড়া স্টেশনে নামেন, তাহলে হাওড়া থেকে বাসে করে চলে আসতে পারেন শিয়ালদা। এখন তো হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো রেলের কাজও প্রায় কমপ্লিট। আর কিছুদিন পরে হাওড়া থেকে শিয়ালদা আসার জন্য মেট্রো পেয়ে যাবেন। সম্ভব 20 টাকাই ভাড়া হবে হয়তো মেট্রোর, তো সহজেই চলে আসতে পারবেন হাওড়া থেকে শিয়ালদা এবং সহজেই যেতে পারবেন শিয়ালদা থেকে হাওড়া। চলুন এবারে আমরা নামখানায় চলে এসেছি।
আর নামখানা স্টেশন থেকে বেরিয়েই ধরে নেব টোটো বা অটো। দূরত্ব ওই 26-27 কিলোমিটার মতন হবে। আর ভাড়া পার হেড 70 থেকে 80 টাকা নেবে। যদি টোটো বা অটো ফুল রিজার্ভ করে নেন তাহলে 250 থেকে 350 টাকার মতন পড়তে পারে। অবশ্যই দাম দর, যেটাকে বার্গেনিং বলে, অবশ্যই সেটা করে নেবেন টোটো বা অটো ধরার সময়। আর যদি টোটো বা অটো না ধরে নামখানা থেকে বকখালি আসতে চান বাসে করে, তাহলে স্টেশন থেকে বেরিয়ে চলে আসুন এই মোড় মাথাতে। আর এখানকার বাস স্ট্যান্ড থেকে ধরে নিন বাস। চাইলে এইটুকুনি রাস্তা আপনি টোটোতেও আসতে পারেন, ভাড়া নেবে 10 টাকা। আর লোকাল বা প্রাইভেট বাসে করে চলে আসুন বকখালিতে। লোকাল বাসের ভাড়া নেবে 20 টাকা পার হেড, আর সময় লাগবে ওই 35 থেকে 40 মিনিট মতন। টোটো বা অটোতে আসলে ওই 1 ঘন্টা মতন সময় লাগে। তবে চাইলে আপনি কারেও আসতে পারেন। কার ভাড়া এই নামখানা থেকে বকখালি পর্যন্ত খুব বেশি হলে 700 থেকে 900 টাকা নেওয়া উচিত। কারণ ওই 26 থেকে 27 কিলোমিটার পর্যন্তই দূরত্ব এই নামখানা স্টেশন থেকে বকখালি। এই ভাড়াগুলো খুবই ডাইনামিক এবং সবই নির্ভর করবে আপনি কতটা বার্গেনিং করতে পারছেন তার উপরে। এবার বলি বাই বাস যদি কেউ আসতে চান। যদি বাই বাস কেউ আসতে চান তাহলে আপনাকে আসতে হবে কলকাতার ধর্মতলা বাস ডিপো বা বাস স্ট্যান্ডে। আর কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ডে কীভাবে আসবেন সেটা আর বললাম না, কারণ আপনারা শিয়ালদা বা হাওড়া স্টেশনে নেবেই দেখতে পাবেন প্রচুর বাস রয়েছে যেগুলো ধর্মতলা হয়েই যাবে। যে কোনো বাস ধরে নিন আর চলে আসুন ধর্মতলা বাস ডিপোতে। আর এখান থেকে ধরে নিন বকখালি যাবার জন্য যে কোনো বাস, প্রচুর বাস পাবেন সারাদিনে। প্রথম বাস ছাড়ে ওই সকাল 7:20 AM নাগাদ। আর সর্বশেষ বাস বা লাস্ট বাস ছাড়ে এখান থেকে বকখালি যাওয়ার জন্য 11:45 রাত PM। আর দূরত্ব 123 কিলোমিটার। সময় লাগবে প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা মতন। আর বাসের ভাড়া, সরকারি বাসের ভাড়া হচ্ছে 102 টাকা। এছাড়াও বেসরকারি বাসের ভাড়া এর থেকে বেশি। বাসের কমফোর্টেবল এবং বাস কেমন তার উপর নির্ভর করে এই ভাড়াগুলো বাড়তে থাকবে। এবার যদি মনে করেন যে বাইক কার আপনারা আসবেন তাহলেও আসতে পারেন। বাইক কার কত নেবে সেটা তো আপনাদের যে এলাকা থেকে আপনারা আসতেছেন তার থেকে বকখালির দূরত্বের ওপরই নির্ভর করছে, সেটা লোকাল থেকে করে নিতে পারেন। আর যদি আপনারা চান যে ট্রেনে আসার পর শিয়ালদা বা কলকাতা থেকে বাইক কার আসতে পারেন, তবে সেক্ষেত্রে খরচা অনেক বেশি পড়বে। আর ফেরার সময় বকখালিতে সরকারি এবং তার থেকে একটু দূরে গিয়ে বেসরকারি বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে বাস ধরুন আর চলে আসুন আবার ব্যাক টু কলকাতা। প্রচুর বাস আছে। এবার বলি কোথায় খাবেন। খাওয়ার জন্য অনেক হোটেল পাবেন এই বকখালিতে, ধাবাও পেয়ে যাবেন অনেক। খাবার নিয়ে বা খাবার খাওয়া নিয়ে বকখালিতে কোনো সমস্যা নেই। মেন রাস্তার দুপাশে আপনারা দেখতে পাবেন প্রচুর হোটেল রয়েছে। আর যেহেতু পশ্চিমবঙ্গ, তাই 60 টাকা থেকে 70 টাকায় আপনি পেট ভরে সবজি ভাত পেয়েই যাবেন যে কোনো জায়গায়। এছাড়াও যদি আপনি ডিম ভাত খেতে চান তাহলে 80 টাকা। আর যদি কাতলা মাছ বা কোনো সি ফুড এরকম টাইপের কোনো মাছ খেতে চান তাহলে 100 টাকার মধ্যেই আপনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে একবারের জন্য। তাই খাওয়া দাওয়া নিয়ে এখানে কোনো সমস্যা নেই। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ওই দীঘা, পুরী বা তারাপীঠের মতন রান্না করে দেওয়ার সিস্টেমটা আছে। মানে আপনি বাজার থেকে আপনার ইচ্ছা মতন সবজি, মাছ, মাংস যা কিছু কিনলেন, কেনার পর যে কোনো একটা দোকানে দিয়ে দিলেন। এরকম অনেক দোকান পাবেন যারা হচ্ছে আপনাকে এই রান্নাটা করে দেবে, তার জন্য অবশ্যই কিছু মূল্য নেবে। মাছ রাঁধতে মোটামুটি 1 কেজিতে ওনারা 70 টাকা 80 টাকা মতো নেয়। মাংসতেও একটু কম, ওই 50 থেকে 60 টাকা মতো নেয়। এই দামটা মানে এই মূল্যটা কিন্তু সর্বনিম্ন বললাম, এর থেকে বেশি নেবে, এর থেকে কম হবে না। আর থাকার জন্য দেখতেই তো পাচ্ছেন মেন রাস্তার দুপাশে রয়েছে অজস্র হোটেল। আর সাধারণত এখানে এসে
হোটেল পাবেন না বা এই টাইপের সমস্যা হওয়ার কথা নয়। সরকারি ছুটির দিনগুলো ছাড়া অন্য সময় এখানে বুক করে আসার তেমন দরকার নেই বলে আমার মনে হয়। তবে এই সব সরকারি ছুটির দিনগুলোতে বুক না করেও আসতে পারেন, তাহলে আপনি আপনার মনের মতন হোটেল হয়তো পাবেন না, কিন্তু হোটেল পেয়ে যাবেনই বলে আমার মনে হলো। আর এই হোটেলগুলির ভাড়া সর্বনিম্ন ওই 3 থেকে 400 টাকা পার নাইট এইভাবেই নেওয়া হয়। মেন রোড এবং বাস স্ট্যান্ড বা সি বিচটাকে একটু অ্যাভয়েড করে যদি আপনারা এই গলি রাস্তাগুলোর মধ্যে ঢুকে দুধারে যে হোটেলগুলো রয়েছে সেগুলোই থাকতে চান, তাহলে আপনারা অনেক কমেই পাবেন, মানে এই রেটের মধ্যেই আপনারা হোটেল পেয়ে যাবেন এবং প্রচুর হোটেল আছে এই রেটের মধ্যে। এছাড়াও যদি আপনারা থাকতে চান আপনাদের সমুদ্রের ধারে বা ছাদ বা ব্যালকনি থেকে সমুদ্রকে দেখতে চান, সেক্ষেত্রেও আপনারা হোটেলগুলো পাবেন, কিন্তু এই হোটেলগুলোর ভাড়া 1000 টাকা ওপরে, 2000-2500 হতে পারে। আর এই সমুদ্র সৈকতের ধারে হোটেলগুলো ছাড়াও আপনারা থাকতে পারেন ইকো হাবগুলোতে। এখানে ইকো হাব রয়েছে, ঘুরতেও যেতে পারেন। এগুলোতে এন্ট্রি ফি 20 টাকা, তবে যারা এখানে থাকে তাদের জন্য এই এন্ট্রি ফিটা লাগে না। এছাড়াও আপনারা চাইলে হেনরি আইল্যান্ডেও থাকতে পারেন। সেক্ষেত্রে হেনরি আইল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগে থেকে আপনাকে হোটেল বা কটেজগুলো বুক করতে হবে, আর ভাড়া 1200 টাকা থেকে স্টার্ট। তো আমরা অলরেডি বকখালিতে চলে এসেছি। আমাদের থাকা খাওয়া সম্বন্ধেও সমস্ত জানকারি বা সমস্ত ইনফরমেশন আমরা পেয়ে গেছি। তবে এবার চলুন দেখে নিই কোথায় কোথায় কিভাবে ঘুরব। সমগ্র বকখালি ট্যুরটাকে আমরা এইভাবে প্ল্যান করে নিতে পারি। প্রথম দিন মানে যেদিন আমরা বকখালিতে পৌঁছাবো সেই দিন যদি তাড়াতাড়ি পৌঁছাই, অন্তত 12টার মধ্যেও যদি আমরা বকখালিতে পৌঁছে যাই, তাহলে সোজা হোটেলে গিয়ে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে চলে আসবো বকখালি সমুদ্র সৈকতে। আর যদি জোয়ার থাকে তাহলে স্নানও করে নেব এই সমুদ্রে। আর যদি জোয়ার না থাকে তাহলে সাগর সৈকতে একটু ঘুরে ফিরে নিয়ে তারপরে দুপুরবেলার খাবার খেয়ে রেস্ট নেব এবং বিকেলের দিকে পায়ে হেঁটেই বকখালি বেসরকারি বাস স্ট্যান্ডের পাশে ক্রোকোডাইল পার্ক ও ম্যানগ্রোভ অরণ্য দেখতে চলে আসব। একটা সময় এখানে কুমির এবং ঘড়িয়ালের সংরক্ষণ এবং প্রজনন করা হতো। তখন এখানে এন্ট্রি ফি ছিল পার হেড 10 টাকা বা 10 রুপি। এখন কুমিরও নেই, ঘড়িয়ালও নেই, সুতরাং এন্ট্রি ফিও নেই। তবে জায়গাটা বেশ সুন্দর এবং মনোরম। এখানে ভ্রমণ শেষ করে চলে আসুন সি বিচে। বিকেলবেলায় সানসেট দেখে নিন, অসাধারণ সুন্দর লাগে সেই সময় এই সমুদ্র সৈকত। আর সূর্যাস্তের পরে সমুদ্রের ধারে বসা এই মার্কেটে চলে আসুন ঘুরতে। চাইলে কেনাকাটাও করে নিতে পারেন এখান থেকে। ইচ্ছা হলে ঘুরতে ঘুরতে খেয়ে নিন মাছ ভাজা, চিংড়ি বা যে কোনো ফাস্টফুড। তারপরে রাতের খাবার খেয়ে নিন বা কিনে প্যাক করে নিন, বা যদি রাঁধতে দিয়ে থাকেন তাহলে সেটাকে নিয়ে নিন আর চলে আসুন আপনার হোটেলে। হোটেলে এসে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, কারণ কাল কিন্তু আমাদের খুব ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে। দ্বিতীয় দিন ভোরবেলায় বা সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়ে মর্নিং ওয়াক করতে করতে চলে আসুন সমুদ্র সৈকতে আর দেখে নিন সূর্যোদয়। আর আমার মতন পাবলিক যারা আছেন তাদের সূর্যোদয় দেখা কপালে নেই, কারণ সূর্যদেব আমার আগেই ঘুম থেকে উঠে পড়ে। তবে যাই হোক, সকালবেলায় মৃদুমন্দ বাতাস এবং অপরূপ এই সৌন্দর্য প্রকৃতি দেখতে দেখতে এই যে কারেন্টের তার রয়েছে এটাকেই ফলো করে এগিয়ে চলুন। আর এই তারটাকে লক্ষ্য করে হাঁটতে হাঁটতে চলে আসুন বনবিবির মন্দিরে। আর বনবিবিকে দর্শন করে প্রণাম করে ফিরে আসুন হোটেলে। তারপর হালকা করে কিছু ব্রেকফাস্ট করে নিন, আর যদি সকালে জোয়ার থাকে তাহলে স্নান করে নিন সমুদ্রে, আর নাহলে হোটেলেই স্নান টান করে, মানে আমি বলতে চাইছি মোটামুটি ওই 10টা থেকে 10:30টার মধ্যে আমরা রেডি হয়ে নেব এবং টোটো রিজার্ভ করে বের হব বাদবাকি ট্যুর ডেস্টিনেশনগুলির উদ্দেশ্যে। টোটো রিজার্ভে ভাড়া নেবে 300 টাকা, 3 ঘন্টা ঘোরাবে।
তবে একটু দাম দর করে ওই কিছু টাকা বেশি দিয়ে সারা দিনের জন্য টোটোটাকে বুক করে নিতে পারবেন, এটাই মনে হয় ভালো হয়। আর টোটো ভাড়া করে আমরা সাইট সিনে বেরিয়ে পড়েছি। এই গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে যাওয়াটাই একটা অসাধারণ অনুভূতি। এটা লালগঞ্জ সমুদ্র সৈকত, অসাধারণ সমুদ্র সৈকত, এটা অসাধারণ সুন্দর একটা সি বিচ। আর এখানেই দেখতে পাবেন লাল কাঁকড়া। আমি হয়তো ক্যামেরায় ঠিকঠাক দেখাতে পারছি না, কিন্তু প্রচুর ছোট ছোট লাল কাঁকড়া রয়েছে এই বিচে। আর এটা অবশ্যই একটা অফবিট ট্যুর ডেস্টিনেশন। এরপরে আমরা যাব হেনরি আইল্যান্ডে। আর এখানে দেখব মাছের ভেরি। আর সুন্দর একটা পার্কও আছে এখানে, বোটিংয়েরও ব্যবস্থা করা আছে এখানে। আর আছে ওয়াচ টাওয়ার এবং অসাধারণ সুন্দর সাদা বালির এই হেনরি সি বিচ। আর এই সি বিচে যাওয়ার জন্য প্রথমে টাইলস বিছানো এই রাস্তা দিয়ে, তারপর একটা ছোট কাঠের বিচ পেরিয়ে আবার সুন্দর টাইলস বেছানো রাস্তা দিয়ে হেঁটে আমরা পৌঁছে যাব এই অসাধারণ সুন্দর সি বিচে। তবে এই সি বিচে স্নান করবেন না এবং যত্রতত্র যেখানে পারমিশন নেই আর কি, সেখানে একদমই যাবেন না, কারণ এখানে বোর্ডে লেখা আছে চোরাবালি এবং চোরা স্রোত থেকে সাবধান। মানে এখানে চোরাবালি এবং চোরা স্রোত রয়েছে কিন্তু। তবে অসাধারণ সুন্দর এই সাদা বালির সি বিচটা। আর এই হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য আমাদের কাছ থেকে 10 টাকা পার হেড নেওয়া হয়েছিল, আর টোটোর জন্য নিয়েছিল 10 টাকা। আর এই অঞ্চলটি পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের অন্তর্গত এবং এখানকার হোটেলগুলো বুকিং ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর ট্যুরিস্টদের জন্য এটি খোলা থাকে মার্চ থেকে অক্টোবর 6:30 AM থেকে বিকেলবেলা 5টা PM পর্যন্ত, এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 7 AM থেকে বিকেল 5 PM পর্যন্ত। মানে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে ট্যুরিস্টদের জন্য। এবার আমরা রওনা দেব ফ্রেজারগঞ্জের দিকে। যদি সকাল সকাল লাঞ্চ করে না নিয়ে থাকেন, তবে এই সময়টায় আপনারা রাস্তার ধারে যে কোনো হোটেলে খেয়ে নিতে পারেন বা লাঞ্চটা করে নিতে পারেন। বেনিফিস ফ্রেজারগঞ্জ ফিশ হারবারে প্রবেশের জন্য পার হেড লাগবে 5 টাকা এবং টোটোর জন্য লাগবে 8 টাকার টিকিট। এটা হলো ফ্রেজারগঞ্জের জেটি। এখান থেকেই বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় এই ট্রলারগুলো। সাধারণত ভরা কোটালে মাছ ধরতে বের হয় জেলেরা, আর মরা কোটালে মাছ ধরে ফিরে আসে। এখান থেকেই মাছে বরফ দেওয়া বা বিক্রি করা সবই এখান থেকেই হয়। আর পাশে একটা সুন্দর মার্কেট আছে, এটাও ঘুরে ফিরে দেখতে পারেন। এখানে মাছ ধরার সামগ্রীও অনেক দেখতে পাবেন বিক্রি হচ্ছে। আর রয়েছে একটা সুন্দর মন্দির। আর ট্যুরিস্টদের জন্য এই ফ্রেজারগঞ্জ খোলা থাকে সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আর হ্যাঁ, জম্মু দ্বীপে যাওয়ার জন্য কিন্তু এখান থেকেই আপনারা ট্রলারগুলো ধরতে পারবেন। পার হেড ভাড়া পড়বে 120 টাকা। তবে 18 থেকে 25 জন না হলে কিন্তু এরা যাবে না। আর যদি পুরো বোর্ড বুকিং করে নিতে চান, তাহলে ওই 2200 টাকা মতন নেবে। আর যেতে 45 মিনিট,
ও আসতে 45 মিনিট সময় লাগবে। আগে জম্মু দ্বীপে নামা গেলেও এখন কিন্তু আর ট্রলার থেকে নামা যায় না জম্মু দ্বীপ দেখার জন্য। ফলে তীরের কাছ থেকেই আপনাকে এই সুন্দর ম্যানগ্রোভের দ্বীপটিকে দেখে নিতে হবে। তবে এই জলপথের যাত্রাটাই একটা অসাধারণ সৌন্দর্য এবং মোহনায় নাগরদোলার মতন দোলানো ঢেউয়ের মধ্যে ট্রলারে করে যাওয়ার রোমাঞ্চক অনুভূতি, এটা আপনাকে একটা লাইফ টাইম অভিজ্ঞতা প্রদান করবে। এবার চলুন যা যাক ফ্রেজারগঞ্জের সেই অসাধারণ সুন্দর সি বিচটাতে। অ্যান্ড্রুজ ফ্রেজারের নাম অনুসারে এই অঞ্চলটির নাম হয়েছে ফ্রেজারগঞ্জ, আর এই হলো ফ্রেজারগঞ্জের ফ্রেজার সাহেবের প্রায় ধ্বংসপ্রাপ্ত বাংলো। এটা দেখার জন্যই লোকে ছুটে আসে যদিও এই সি বিচে। আর এই সি বিচের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আপনার চোখে পড়বে এই বায়ুকলগুলো। একসময় এখানে বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করার জন্য এই বায়ুকলগুলি লাগানো হয়েছিল, কিন্তু এখন সবই অচল, কোনো এক ঝড়ে ভেঙে গেছে সব কিছুই। চলুন এবার যাই কার্গিল বিচে। এটা হলো কার্গিল বিচ। এখানে শুটকি মাছের শুকানোর ব্যাপার চলে, আর এই বিচে বসে সুন্দর বিকেলটাকে একটু উপভোগ করে নিন। এখানকার সানসেট পয়েন্ট থেকে দেখে নিতে পারেন সমুদ্র তীরে সব থেকে মনোরম ও সুন্দর সানসেটকে। তবে আপনারা যদি চান তাহলে এই ট্যুরটিকে 3 থেকে 4 ঘন্টার মধ্যেই কমপ্লিট করতে পারেন। আর পুরো ট্যুরটি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে, মানে সানসেট দেখার জন্য ওয়েট করে বা ডিলামো না করেই আপনারা ট্যুর কমপ্লিট করে ধরে নিতে পারেন ফেরার সময়কার বাস বা ট্রেন পথে যারা যাবেন সেই রকম অনুযায়ী শিডিউল সাজিয়ে নিতে পারেন। তবে বকখালিতে আসলে 2 নাইট এবং 3 ডে ট্যুরটাই খুব ভালো হবে, মানে আরামসে শান্তিপূর্ণভাবে হেলে দুলে ট্যুরটাকে কমপ্লিট করা যেতে পারে। আর এই বকখালি ট্যুরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবার আপনাদেরকে জানিয়ে দিই। 1 নম্বর, বকখালিতে কোনো এটিএম নেই, কাছের এটিএমটাও প্রায় 10 কিলোমিটার দূরে, তাই যথেষ্ট পরিমাণ ক্যাশ আনবেন। আর অনলাইন পেমেন্টও খুব একটা প্রচলিত নয়, কিন্তু আছে। 2 নম্বর, নির্দিষ্ট ট্যুরিস্ট এলাকা ছাড়া সমুদ্র সৈকতে যেখানে সেখানে যাবেন না বা সমুদ্রে চান করতে নেমে পড়বেন না, চোরা বালির ভয় আছে কিন্তু। আর এখানকার সমুদ্রের ঢেউ কম, তা বলে বেশি গভীরে যাবেন না কিন্তু, মাথায় রাখবেন চোরা স্রোত এবং চোরা বালির ভয়টা কিন্তু আছে। 4 নম্বর, জোয়ারের সময় বকখালি সমুদ্রে চান করার মজাটাই আলাদা, কারণ বলতে পারেন যে জোয়ারের সময় এখানে সি বিচে একটু ভালো জল বা ঢেউ থাকে, তাই জোয়ারের সময়টায় একটু গুগলে সার্চ করে দেখে নেবেন কখন জোয়ার আসছে বা কখন জোয়ার থাকছে না, কারণ জোয়ারের সময়টা কিন্তু খুব পরিবর্তনশীল, প্রতিদিন একই সময় কিন্তু জোয়ার আসে না বা ভাটাও থাকে না। তবে ভাটার সময় আপনারা এই বিচেই দেখতে পাবেন নানা রকমের সামুদ্রিক জীব। আর 5 নম্বর, বেশ কিছু হোটেল এবং তাদের বুকিংয়ের নাম্বার এবং ওয়েবসাইটের নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। এবার তাহলে 2 দিন 1 রাত বা 3 দিন 2 রাতের এই ট্যুর প্যাকেজটা আপনার নিজেদের মতন বানিয়ে ফেলুন আর ভ্রমণ করতে চলে আসুন বকখালি। আমি প্রায় সব ইনফরমেশনই এই ভিডিওতে দিয়ে দিয়েছি এই ট্যুর সম্পর্কে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকা অনুরোধ রইল। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে আরও কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তবে টাটা, জয় হিন্দ, ভালো থাকবেন।